প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে। আজকে আমরা কথা বলবো শিশুদের সুষম খাবার নিয়ে। শিশু জন্মের পর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপরে তাকে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি বাড়তি খাবার দেওয়া, এবং পরে বাড়তি বয়সে আরও কী খাবার দিব আমরা, সেই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর জেসমিন সুলতানা। তিনি এক্স চিফ ফিজিশিয়ান সিএমএইচ ঢাকা, বর্তমানে সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক এবং নিউরোলজি বিভাগ বিআরবি হসপিটালস লিমিটেড। প্রফেসর ডক্টর জেসমিন সুলতানা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ এবং স্বাগতম আপনাকে এবং আমার দর্শকদেরকে। প্রথমে ম্যাডাম, আপনার কাছে যে প্রশ্ন আমরা প্রায়ই শুনে থাকি, মা এসে অভিযোগ করছেন তার শিশুটি খাওয়া দাওয়া করছে না, বিষয়টি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, শিশুকে আসলে মা বলে খাওয়া দাওয়া করছে না, কিন্তু খাওয়া দাওয়ার জন্য আমাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। যে খাওয়া দাওয়াটা শিশুকে দেওয়া হচ্ছে সেটা ওর পছন্দের খাবার কিনা, সেই খাবারটার কনসিস্টেন্সি, সেই খাবারটার টেক্সচার, সেই খাবারটার টেস্ট, সেই খাবারটা প্যালাটেবল কিনা, সেগুলো ঠিক আছে কিনা। অথবা মা শিশুটাকে তার মনের মতো সময়ে জোর করছে, সেই পরিমাণ খাওয়াচ্ছে, সেই পরিমাণ ধৈর্য দিচ্ছে না, এরকম কিছু ফ্যাক্টর আছে শিশুটা খাবার রিফিউজ করার পিছনে। না, তো সেক্ষেত্রে আমরা দেখি আসলে শিশুটির গড়ন ঠিক আছে, তার বা স্বাস্থ্য, তার বয়স হিসাবে ঠিক আছে, ওজন ঠিক আছে, কিন্তু মার কিন্তু অভিযোগ কিন্তু থামছে না যে আমার বাচ্চাটি খাচ্ছে না। এবং এই প্রবণতা আমরা দেখি যে শিশুকে জোর করে খাওয়ানোর বা ডিভাইসের সামনে নিয়ে তাকে মন ভুলিয়ে খাওয়ানোর একটা প্রবণতা কিন্তু আমরা ইদানিং খেয়াল করি। হ্যাঁ, এই জন্য ইদানিং দেখা যাচ্ছে এই সমস্ত কারণে শিশুদের ওবেসিটিও বেড়ে যাচ্ছে। শিশু দেখা যাচ্ছে আমাদের কাছে এসে বলছে শিশু খাচ্ছে না, বাট আমরা যখন গ্রোথ চার্টে দেখছি শিশুর গ্রোথ ঠিক আছে, শিশুর ওয়েট ঠিক আছে, শিশুর হাইট ঠিক আছে, তাহলে শিশু নিশ্চয়ই খাচ্ছে, না খেলে এইগুলো ঠিক থাকে কি করে। কিন্তু মার কথা খাচ্ছে না, তো মা যে পরিমাণ খাওয়াতে চাচ্ছে সেভাবে খাচ্ছে না, সেই পরিমাণ খাচ্ছে না, সেজন্যই মা হ্যাপি না। বাট ডিভাইসের সামনে নিয়ে যখন খাওয়াচ্ছে তখন শিশু অন্যমনস্ক হয়ে খেয়ে যাচ্ছে, কিন্তু সেটাতে বাচ্চার ক্ষতি হচ্ছে, আরও বাচ্চা ওবেসিটিতে চলে যাচ্ছে। এটা আসলে ঠিক না। না, তাহলে সেক্ষেত্রে আমরা যদি শিশুর যে সুষম খাবারের কথা আমরা যদি আসি, আমরা যদি একদম জন্মের পর থেকে শুরু করি, একটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তখন তার প্রথম খাওয়াটা কি হওয়া উচিত? অনেকেই আমরা দেখেছি গ্রামেগঞ্জে মিশ্রি বা মিশ্রি পানি মিশানো মধু দেওয়া হচ্ছে। আসলে আপনি যদি বলতেন যে জন্মের পর তার কি করা? আসলে জন্মের পর এগুলা কোনো কিছুই খাওয়ানো যাবে না, মধু খাওয়ানো যাবে না, মিষ্টির পানি খাওয়ানো যাবে না, অনেকে অনেক কিছুই খাওয়ানোর চেষ্টা করে। জন্মের পরে বাচ্চাকে অবশ্যই শাল দুধ, যেটাকে কোলোস্ট্রাম বলা হয়, এটাকে আমরা মাকে মানে আধা ঘন্টার মধ্যেই বাচ্চাকে আমরা ব্রেস্ট ফিডিং শুরু করতে বলি। শুরু করলে শাল দুধটা বাচ্চা পায়। এটাই বাচ্চার জন্য একটা ইমিউন সিস্টেম, বাচ্চার এটার মধ্যে অনেক কিছু আছে, ইমিউন ডেভেলপমেন্ট করার ব্যবস্থা আছে, বাচ্চার একটা অ্যান্টিবায়োটিক্স আছে, বাচ্চাটা কোনোভাবে অসুস্থ হয় না, বাচ্চার ইনফেকশান হয় না, বাচ্চার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অ্যাট দ্য সেম টাইম মায়েরও দুধ হরমোন একটা সার্কিট আছে ব্রেস্ট ফিডিংটা স্টাবলিশড হওয়ার, সেই সার্কিটটাও স্টার্ট হয়ে যায়, হরমোনাল সার্কিট বলি। মায়েরও খুব আর্লি ব্রেস্ট ফিডিং ইনজেকশন হওয়া শুরু করে, বাচ্চা তাহলে তাড়াতাড়ি বুকের দুধ পায়। এই জন্য শাল দুধ, যেটাকে আমরা বলি, হওয়ার পথে পথে এটাই বাচ্চার একমাত্র খাবার। আপনারা বলে থাকেন যে শাল দুধ একটি শিশুর জীবনের প্রথম টিকা। অবশ্যই আমরা এটা মাকে বোঝানোর জন্য বলি, ফ্যামিলিকে কাউন্সিলিংয়ের জন্য বলি, অবশ্যই টিকা, কারণ এটার মধ্যে প্রতিরোধ ক্ষমতা আছে, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে, নিউট্রিশন তো আছেই, সেই জন্যই অবশ্যই এটা বলি। এটা খেলে বাচ্চার গাট ইমিউনিটি বাড়ে, রেসপিরেটরি ইমিউনিটি বাড়ে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার ইমিউনিটি বেড়ে যায়। কিন্তু মাটি যেটি বলে থাকে যে আমার শিশু তো দুধ পাচ্ছে না, সে না খেয়ে আছে, এবং খুব সহজেই তারা কিন্তু ফর্মুলা দুধ এসে শুরু করছে, ফিডার দুধ যেটা আমরা বলে থাকি শুরু করছে। আসলে এই বিষয়টি যদি ব্যাখ্যা করতে, যে মা বলছে যে আমার শিশুটি দুধ পাচ্ছে না। আচ্ছা, এটা একটা কমন প্রবলেম, দুধ না পাওয়ার। দুধ পেতে গেলে বাচ্চাকে একটা কমফোর্টেবল পজিশনে মাকে নিতে হবে, এটাকে আমরা বলি পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট। মাকে ওই পজিশনে বাচ্চাকে নিতে হবে। এটা যে পাশের ব্রেস্টটি সে খাওয়ার না কেন, সেই পাশের হাতের এলবোর উপরে, মানে কোনোর উপরটাতে মাথাটা রেখে ওই হাতের সাপোর্ট দিতে হবে বাচ্চার ব্যাকে, এবং আর অপোজিট হাত দিয়ে মাকে তখন বাচ্চা যাতে মুখের মধ্যে ব্রেস্টের নিপেল না, ব্রেস্টের যেটা এরিউলা, নিপলের পরবর্তী অংশটা মুখের মধ্যে যায়, কারণ বাচ্চা নিপেল পেলে নিপেলের মধ্যে কোনো দুধ থাকে না,
মিল্ক থাকে নিপেলের পরবর্তী যে এরিওলা যেটা কালো অংশ সেটাতে থাকে, সেখানেই বাচ্চা যদি মাড়ি দিয়ে চাপ দেয় তাহলেই বাচ্চা মিল্ক পাবে। মা এটা বুঝতে পারে না এবং ওই পজিশনিং না নিলে বাচ্চা কখনোই মায়ের ব্রেস্ট ধরতে পারে না, মাও কমফোর্টেবল হতে পারে না, বাচ্চাও কমফোর্টেবল হতে পারে না। এই সিস্টেম যতক্ষণ ফলো না করবে বাচ্চা ততক্ষণ ব্রেস্ট ভালো করে সাক করবে না এবং বাচ্চা দুধ পাবে না। বাচ্চা দুধ না পেলে মিল্ক তৈরি হবে না, সার্কিট হরমোনাল সার্কিট ব্রেক হয়ে যাবে। সেই ক্ষেত্রে 1 দিন 2 দিন 3 দিন বাচ্চা দুধ পাওয়া কমে যাবে, দুধ প্রোডাকশান কমে যাবে, বাচ্চা রিফিউজ করবে। মা তখন বাচ্চার কান্নাকাটি সহ্য করতে না পেরে ফর্মুলা শুরু করে দিবে। এই এই সার্কেলে চলে গেলেই ব্রেস্টফিডিং ল্যাকটেশনাল ফেইলিউর ডেভেলপ করে যাবে। তারপরে আপনি বলছেন যে আসলে অ্যাটাচমেন্ট অ্যান্ড পজিশনিংটা মানে শিশুটি একদম প্রপার একটা অ্যাটাচমেন্ট পজিশন, এটা প্রত্যেক মাকে জন্মের পরে আমরা যারা শিশু ডাক্তার বাচ্চাকে দেখি, এছাড়াও গাইনোকোলজিস্ট ওনারাও প্রত্যেক মাকে শেখায় দেওয়া হয় যতক্ষণ থাকে এইভাবে প্র্যাকটিসও করা হয়, কিন্তু বাসায় যাওয়ার পরে হয়তো কোনো কারণে এটা ব্রেক হয়। তবে সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে অনেকের একটা ভুল ধারণা আছে যে নিপুল চুষলে বোধহয় মানে ব্রেস্ট মিল্ক আসবে, কিন্তু আপনি বলছেন যে নিপুলের চারিদিকে যে কালো অংশটি থাকে এরোলা, সেখানে কিন্তু তাকে প্রেস সেখানেই করতে থাকে হবে। মিল্ক স্টোরেজ হয় ওখানে অ্যালভিউলাই থাকে, ওখানে মিল্ক স্টোরেজ হয়, ওখানে থেকেই বাচ্চা যখন তার মাড়ি দিয়ে চাপ দেয় তখনই মিল্কটা তার মুখে যায়। ম্যাডাম আমি আপনার কাছে জানতে চাই যে একটি প্রচারণা ছিল আমাদের যে ফর্মুলা দুধ নয়, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং মানেটা কি? এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং মানে পানীয় না, এক কথায় এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং শুধু ব্রেস্টফিডিং, বাট ব্রেস্টফিডিংয়ের পাশাপাশি তো অন্য মিল্ক তো নয়ই, বাট বলে পানীয় না। এক কথায় এটা অনেকে বলে ঠিক মিল্ক খাচ্ছে একটু পানি দেই বাচ্চাকে, ব্রেস্ট মিল্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। এই জন্য এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাচ্চার জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত যারা শুধুমাত্র ব্রেস্টফিডিং দিয়েছে, তাকে পানিও টাচ করায় নাই, তাদেরকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং। কিন্তু মাদের তো একটা ধারণা আছে যে আমার শিশুটি পানি খাচ্ছে না, সে শুকায় যাচ্ছে, জিহ্বা শুকায় গিয়েছে, তো অনেকে তো পানি এটা দেওয়ার একটা চেষ্টা করে থাকে। হ্যাঁ, মাদেরকে আমরা কাউন্সেলিং করি যে 24 ঘন্টা যদি একটা বাচ্চা 6 টাইমস ইউরিন পাস করে তাহলে তার পানির দরকার, তার শরীরে পানির স্বল্পতা নাই, এবং তার যদি ওয়েট গেইন ঠিক থাকে প্রতি মাসে মাসে মিনিমাম 1/2 কেজি মানে 500 গ্রাম, তাহলে ওই বাচ্চার কখনোই পানির স্বল্পতাও নাই, খাওয়ার স্বল্পতাও নাই। তার মানে আমরা আসলে তার যে মুভমেন্ট, তার যে চলাফেরা, তার যে কথা বাচন ভঙ্গি দেখি কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে সে সবল আছে কিনা। আর যে একটু দুর্বল শিশু থাকলে কিন্তু আমরা বুঝতেই পারবো যে সে নেতিয়ে গেল বা দুর্বল, তখন হয়তো আমরা চিকিৎসার পরামর্শ দিব। ম্যাডাম, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং আপনি বলছেন যে জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত, 6 মাস বয়স পরে কি করবে? 6 মাস বয়স পর থেকে ওই ব্রেস্টফিডিং থাকবে, কিন্তু ওই ব্রেস্টফিডিং 6 মাস পর থেকে একটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট না। একটা বাচ্চার তো তখন গ্রোথটা বাড়ে, ডেভেলপমেন্ট হয়, ওর শরীরের আরও পুষ্টির দরকার, ব্রেস্টফিডিং সেই পুষ্টিটা দিতে পারে না। তখন ব্রেস্টফিডিংয়ের পাশাপাশি আমরা ফ্যামিলি ফুডটাকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতে বলি ওদেরকে, কিন্তু সেটার জন্য যে কোনো প্রিপেয়ার্ড কমার্শিয়াল ফুড না, হোমমেড, ফ্যামিলিয়াল, লোকালি অ্যাভেলেবল অ্যান্ড প্যালাটেবল সব কিছু মিলায়ে মাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি এইভাবে শুরু করবেন, অল্প আস্তে আস্তে স্লোলি এবং গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। না, তো সেক্ষেত্রে তো আমরা ধরলাম একটা 7 মাসের শিশু, সে তো বুকের দুধও পাবে, পাশাপাশি আপনি বলছেন বাড়তি খাবার দিতে বলেছেন, তো সে খাবারটা আসলে হোমমেড মানে কি ধরনের খাবার? আচ্ছা, হোমমেড বলতে গেলে আমরা প্রথমে পিউরি দিয়ে শুরু করতে বলি, যেরকম মিষ্টি আলু সিদ্ধ কিংবা গাজর সিদ্ধ কোনো পিউরি। তারপরে আমরা আস্তে আস্তে বলি যে এই সিদ্ধগুলা দিতে হবে প্রথমে খুবই কম, 1 চামচ করে দিনে 2 থেকে 3 বার, তারপরে 2 চামচ করে 2 থেকে 3 বার, এভাবে বাচ্চাটাকে প্রথম 6 থেকে 8 মাস আমরা এই স্ম্যাশ খাবার এবং পিউরি দিয়ে আমরা আস্তে আস্তে বাচ্চাটাকে শুরু করব। এই খাবারটা আমরা গ্র্যাজুয়ালি শুরু করব এবং 7 দিনের মধ্যে আমরা অন্য কোনো একটা খাবার শুরু করব, তার 7 দিন ওই খাবারটা কতটুকু সে খাচ্ছে, কতটুকু হজম করছে এটা দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে, ওটা টেস্ট, প্যালাটেবল, ডাইজেশন সব কিছু।
7 দিন পরে আমরা আবার নতুন একটা খাবার ইন্ট্রোডিউস করব। এভাবে আমরা 6 থেকে 8 মাস পর্যন্ত যাব। 6 থেকে 8 মাস পরে আমরা এই খাবারগুলোর কনসিস্টেন্সিটা একটু ঠিক করব এবং আমরা দানাদার খাবার একটু খাবার যেরকম খিচুড়ি এগুলো একটু স্ম্যাশ, কোনো খাবার ব্লেন্ড নয়, কোনো খাবার ব্লেন্ড নয়, সব খাবার স্ম্যাশ অথবা পিউরির মতো করে আমরা খাওয়াবো। সেখানে আমরা ফল খাওয়াতে পারি, ফলের রস খাওয়াতে পারি, আমরা গাজর, আপেল, মিষ্টি কুমড়া এগুলার পিউরি করে খাওয়াতে পারি, আমরা ডিমের হলুদ অংশটা খাওয়াতে পারি সব, বাট কোনো জিনিস হাফ বয়েল না। ডিমটাকে অনেকে পোচ করে কুসুমটা নরম খাওয়ায়, পানি পোচ করে কুসুমটা নরম, ওটা করা যাবে না। এভাবে আমরা খাওয়াতে পারি। তারপরে আমরা হোমমেড খাবার আমাদের খিচুড়িটা শুরু করতে পারি। খিচুড়িটা আমরা একটু পরে শুরু করতে বলি, বাচ্চা যখন এই সমস্ত পিউরিগুলো খেয়ে ইন্টারেস্ট হয়, মজা পায়, তখন আস্তে আস্তে ফ্যামিলি ফুডটা দিতে বলি। আমরা ছোটবেলা দেখেছি অন্নমুখ নামে একটি শব্দ আছে, একটা অকেশন আছে, অন্নমুখ, শিশুর মুখে অন্ন দেওয়া হচ্ছে। হ্যাঁ। তা আসলে এটা আসলে এটাকে তো আমরা ছোটবেলা দেখেছি না, অনেক এটা প্রোগ্রাম করে। আছে, এটা জি। আমাদের কালচার যারা হিন্দু ফ্যামিলিতে অন্নপ্রাশন বলে। অন্নপ্রাশনে ওরা রাইসটা যখনই দেয়, রাইসটা ওই অনুষ্ঠানের আগে তারা শুরু করে না, যখন অনুষ্ঠানটা হয়ে যায় তারপরে তারা রাইসটা দেয়। সেরকম সেই ক্ষেত্রে রাইস পেস্ট করেও দেওয়া যায়, কোনো সমস্যা। ভাত, নরম ভাতের সাথে খুবই হালকা স্যুপ, চিকেন স্যুপ টুপ করে, খুবই বললাম না, প্রত্যেকটা জিনিস স্ম্যাশ করে এবং সেভাবে বাচ্চার টেস্টি অ্যান্ড প্যালাটেবল এবং স্ম্যাশ যেটা করতে হবে, কিংবা পিউরি টাইপ করতে হবে, বাচ্চার কনসিস্টেন্সি দেখতে হবে যেন বাচ্চাটা ওটা ইজিলি খেতে পারে, সেরকম করে দিতে তো হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 6 মাস পার হলে পরে অনেকেই দেখা যায় যে ফর্মুলার দুধ পাওয়া যায়, যেটা একটু মানে গুঁড়া করে পানির সাথে মিশিয়ে তারা কিন্তু দিয়ে দিচ্ছে, Yes. খাওয়াই দিচ্ছে, চামচ চামচ খাওয়াই দিচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি। এটা আসলে কতটুকু উচিত বা করা ঠিক আছে কিনা? আচ্ছা, এখন যেটা অনেকে মানে হোম ফর্মুলার দুধ, কৌটার দুধ আমরা ফর্মুলার দেখেছি। দুধটা তো আসলে অনেকে খাওয়ায় যাদের ব্রেস্ট ফিডিং ইনসাফিসিয়েন্ট। অনেকে আছে যে আমরা যতই বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অনেক মায়ের দেখা যায় তার ফিজিক্যাল সিকনেসের কারণে হয়তো ব্রেস্ট ফিডিং ইনসাফিসিয়েন্ট, বাচ্চার হয়তো সেরকম ডিমান্ড বেশি পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলি সেটা সবার জন্য না। যদি মা সিক থাকে কিংবা বাচ্চার ডিমান্ড বেশি থাকে, মায়ের মিল্ক ফর্মেশন কমে যাচ্ছে, কিংবা মা চাকরিজীবী, থাকছে না, বাচ্চাকে খাওয়াতে পারছে না, সেই ক্ষেত্রে ফর্মুলা দুধ অনেক সময় দেওয়া হয়, সেটা ডাক্তার যদি রিকমেন্ড করে, আদারওয়াইজ না। কারণ মায়ের বুকের দুধই 6 মাস পর থেকে এই কমপ্লিমেন্টারি ফিডিংয়ের পাশাপাশি যথেষ্ট। কিন্তু যদি এক্সেপশনাল ক্ষেত্রে ডাক্তার সেটা ডিসাইড করবে যে ওর জন্য লাগবে, ওর মায়ের দুধের ফর্মেশন ডাক্তার বুঝবে, অথবা মা হয়তো সার্ভিং কোনো কারণে বাচ্চার কাছে থাকতে পারে না, বাচ্চা আলাদা কেয়ার গিভারের কাছে মানুষ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যালাউ করতে পারি। আর আমরা তাও পূর্ণ মা যদি রেখে যেতে পারে অনেক সময় মিল্ক এক্সপ্রেস করে বাসায়, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। এই এই প্রসঙ্গে একটু আসি। একজন ওয়ার্কিং মা, সে কাজে যাচ্ছেন, তার দুধ তো সে এক্সপ্রেস করে রেখে যেতে পারে। তো এটা আসলে কতক্ষণ ভালো থাকবে বা কতক্ষণ খাওয়া উচিত, বা এটা একটা প্রশ্ন চলে যদি আসে। এক্সপ্রেস করে মা রেখে যায়, এটা হলো 6 ঘন্টা থাকবে রুম এয়ারে, আর 6 ঘন্টা রুম এয়ারে, 6 দিন থাকবে নর্মাল ফ্রিজে, আর আপনার 6 মাস থাকবে হলো সে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে 6 মাস থাকবে, হ্যাঁ, আর এমনি নর্মাল ফ্রিজে থাকবে 6 দিন 6 থাকবে। দিন থাকবে। আর আপনি যদি কোনো 6 বাসায় রেখে ঘন্টা যান নর্মালে, 6 ঘন্টা নর্মালে, নর্মাল হ্যাঁ, থাকবে, হ্যাঁ, সেটা তাতে কোনো পুষ্টিগুণের কোনো ক্ষতি হবে না। সমস্যা নাই। আচ্ছা, আরেকটি বিষয় আছে, আমরা দেখি যে শিশুরা পেটটা ফেপে যাচ্ছে, একটু ফ্লাটুলেন্স হচ্ছে, এবং দেখা যাচ্ছে মারা খুব চিন্তিত হয়ে পড়ে, পেট ফেপে যাচ্ছে, ঠাপ ঠাপ করছে। তো এখানে গ্রামাঞ্চলে একটা অভ্যাস ছিল, ঢেকুর উঠারও একটা প্রচলন ছিল, যে বাচ্চাকে খাওয়ানোর পরে পিঠে উঠিয়ে একটু ঢেকুর দাও। এটা আসলে সাইন্টিফিক কিনা? হ্যাঁ, আচ্ছা, এটা আসলে এটা নর্মাল সাইন্টিফিক, এটা একদম সাইন্টিফিকই। একটা হলো একটা কন্টেইনারের মধ্যে যখন একটা লিকুইড আর গ্যাস একসাথে থাকবে, সব সময় গ্যাসটা উপরে থাকবে, লিকুইডটা নিচে থাকবে, এটা নর্মাল সায়েন্স। এখন একটা আমাদের পুরা ইন্টেস্টাইন হলো একটা, হলো একটা কেভিটি বলতে পারেন, হলো একটা এরিয়া। সেখানে যখন বাচ্চা ফিট করে, বাচ্চা যখন ফিট করে শুধু ফিডিং না, ওর সাথে সাথে কিছু এয়ারও ঢুকে যায়। এয়ার চলে যায়। হ্যাঁ,
তো এয়ারটা তখন মিল্কটা নিচে থাকে, এয়ারটা উপরে থাকে। এখন স্টোমাকের মধ্যে যদি একটু এয়ার বেশি থাকে তখন বাচ্চার পেটটা হয় এবং এই এয়ারটা বাচ্চা বমি করতে সমস্যা হয়ে যায়। অনেক বাচ্চা খাওয়ার সাথে সাথে এই এয়ারটাতে এসে ঢেকুরটা যদি না তোলা হয় তাহলে ওই এয়ারও ওঠে, সাথে কিছু মিল্ক ফর্মে উঠে যায়। এই জন্য আমরা সবসময় বলি বাচ্চাকে খাওয়ানোর পরে, অনেকে বলে ঘাড়ে উঠে পিঠে চাপ, এটা আবার অনেক সময় ঠিক মতো না করতে পারলে এটা আবার প্রবলেম ফেস হয়। যেটা এমন করে উঠালো, এমন করে মুভ হলো, বাচ্চা এমন বেশি খেয়ে ফেলছে, সেক্ষেত্রে ওই এয়ার উঠাতে যে বাচ্চা বমি বমি করে করে দিল, ফেললো। বাচ্চার মুভমেন্টটাও বাচ্চা নিতে পারলো না, পেটে চাপ পড়ে গেল, এয়ার ওঠার পরিবর্তে পুরো মিলটা। সেই ক্ষেত্রে আমি যেটা সবসময় আমার পেশেন্টদেরকে বলি, খাওয়ার পরে মা যে পজিশানে খাওয়াচ্ছে সেই পজিশানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা একটু উঁচা করেই মায়ের কোলেই রেখে দিতে বলি। ওইটাতেই কিন্তু এয়ারটা ও ঢেকুর তুলতে পারে। মানে আর মাথাটা যদি ওই ঘাড়ে উঠায়, অনেক চাপ দেওয়া সময় হয় একটা পেটে। ছোট বাচ্চা ঘাড়ে তুলতেও পারলো না, উঠাতে গিয়ে পেটে চাপ লেগে বমি করলো, অথবা এত ছোট বাচ্চা মা ধরতে পারলো না, সব মা তো অত স্কিল থাকে না, কিন্তু ওটাও হয়। হাতে রেখে যদি মাথাটা উঁচু অবস্থায় যদি হাফ অ্যান আওয়ার রাখা যায়, সেটাতেও ঢেকুর উঠে যায়। অ্যাট দ্য সেম টাইম যখন বিছনায় শোয়াবে, খাওয়ার পরপরই ফ্ল্যাট না শোয়ায় যে কোনো সাইড করে শোয়াবে, তাহলে কোনো কারণে বাচ্চা বমি করলে অথবা রিগার্জিটেট করলে বাচ্চার কখনো শ্বাসনালীতে যাবে না এবং বাচ্চার এটা অসুবিধা হবে না। আচ্ছা, একটি পুষ্টিবান শিশু পেতে গেলে আমরা, আপনি বলেছেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপরে বাড়তি খাবার দিলাম, সুষম মানে খাবার, যেটা ব্যালেন্স ডায়েট বলি আমরা, কখন থেকে তাকে আমরা পূর্ণাঙ্গভাবে খাবার দেওয়া শুরু করব? অবশ্যই আমরা 6 মাস পর্যন্ত বুকের দুধ, তারপর থেকেই আমাদের ফ্যামিলি ফুড বাচ্চার চাহিদা অনুযায়ী আমরা শুরু করব। 6 মাস থেকে 8 মাসের মধ্যে আমরা স্মল অ্যামাউন্ট, এবং 8 মাস থেকে 10-11 মাস পর্যন্ত পরিমাণ বাড়াবো, খাবারের সংখ্যা বাড়াবো, অ্যামাউন্ট বাড়াবো। আর 1 বছর পর থেকে নর্মাল ফ্যামিলি ডায়েট আমরা যা খাই ওগুলাই ও খেতে পারবে উইদাউট স্পাইস। এবং ব্যালেন্স ডায়েটের মধ্যে সব থাকবে, আমাদের কার্বোহাইড্রেট, আমাদের প্রোটিন, আমরা যা ফ্যামিলিতে খাবো সেই সমস্ত খাবারই ওকে শেখাতে হবে, কোনো বাইরের খাবার না, লোকালি অ্যাভেলেবল এবং ফ্যামিলির সচ্ছলতা অনুযায়ী ইজিলি অ্যাভেলেবল, চিপ, এগুলাই করতে হবে। দামি খাবার বাচ্চার জন্য দরকার নেই। আমরা এই প্রসঙ্গে আসছি। আমরা অনেক সময় দেখি যে আগে একটু বেশি পেতাম আমরা, যে অপুষ্টিতে ভুগছে শিশুরা, পুষ্টিহীনতায় ভুগছে শিশুরা, বা আমরা যদি বলেই থাকি যে গ্রামাঞ্চল অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চাদের হাড়, শীর্ণ হাড় কিন্তু মাংস নাই, মানে দেখা যাচ্ছে খুবই কাবু একটি শিশু আর কি। তো এই অপুষ্টির কারণটা কি, বা এটাকে কিভাবে আমরা তার পুষ্টিতে ফিরে আনতে পারি? অপুষ্টি আসলে বিভিন্ন কারণে হতে পারে। ওর যদি জন্মগত কোনো অসুখ থাকে, যেটা অপুষ্টি একদিনে হয় না, হ্যাঁ, অপুষ্টি যে বললাম না জন্মের পর থেকে আমরা ফলো আপে থাকি তার ওয়েট গেইনটা ঠিক মতো হচ্ছে কি না। একটা বাচ্চা যদি জন্মগতভাবে শ্বাসনালীর ত্রুটি, জন্মভাবে হার্টের ত্রুটি, জন্মগতভাবে খাদ্যনালীর ত্রুটি নিয়ে জন্ম হয়, তাহলে তখন থেকে কিন্তু বোঝা যাবে বাচ্চা অপুষ্টির দিকে যাচ্ছে। ওয়েট গেইন সাফিসিয়েন্ট না থাকে তখন তাকে এই 6 মাস পর্যন্ত বুকের দুধও ঠিকমতো খাওয়ানো যায় না, সে বুকের দুধও হজম করতে পারে না, কিংবা বুকের দুধ ফর্মুলা অনেকে দেয় সেটাও হজম করতে পারে না, যতটুকু খাওয়ার দরকার ততটুকু খায় না, খায় বমি করে দেয়, খায় লুজ মোশন হয়ে যায়, মানে তার অ্যাবজর্পশনের সমস্যা থাকতে পারে, তার কোনো ক্রনিক ডিজিজের জন্য অপুষ্টি হতে পারে। আর নর্মালি যদি খাওয়ার দাওয়ার জন্য অপুষ্টি হয় সেটা হলো অজ্ঞতার কারণে। মারা জানে না যে এই খাবারে অপুষ্টি হতে পারে, যেরকম মারা শুধু গ্রামের বাড়িতে সুজি খাওয়ায় চালের গুঁড়া করে। সুজি কিন্তু খুব প্রচলিত যে। হ্যাঁ, সুজি খুবই প্রচলিত এবং বাচ্চারা সুজি খুব পছন্দ করে। কোনো মাকে আমি শুনি নাই যে সুজি খায় না, সুজিটা তারা খাওয়ায়, কিন্তু সমস্যা হলো সুজিটা খাওয়ানো যাবে কিন্তু সুজিটা মেন ফুড হিসাবে নয়। ওনারা মেন ফুড হিসাবে আবার ওনারা সুজিটা খাওয়ায় চালের গুঁড়া, চালটাকে ধুয়ে গুঁড়া করে, কিন্তু আমার কাছে মনে হয় ওটার থেকে গমের সুজিটা ভালো, বেটার। চালের গুঁড়াটা তো পুরো ফুল অফ কার্বোহাইড্রেট, অ্যান্ড কার্বোহাইড্রেট রিচ খাবার কিন্তু অপুষ্টির একটা কারণ। বাচ্চা মোটা হয় বাট বাচ্চার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। আর সুজিটাকে এমনি সবাই গ্রাম অঞ্চলে জাস্ট লবণ দিয়ে চিনি দিয়ে রান্না করে খাওয়ায়, কিন্তু না, সুজিটাকে ঘি অথবা তেল দিয়ে যেভাবে রান্না করতে হয়, দুধ দিয়ে এভাবে ক্যালোরি রিচ করে খাওয়াতে পারবেন, এটা নাস্তা হিসাবে
কোনো স্ন্যাক্স হিসাবে, মেইন ফুড না। তো মেইন ফুডের ক্ষেত্রে আপনারা অনেক সময় পরামর্শ দেন যে যে খিচুড়ি, যে একটু তেল, একটু চাল, একটু ডাল, একটু সবজি দিয়ে খিচুড়ি নরম করে রান্না করে খাওয়ানো। এটাতে আসলে আপনার মনে হয় যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সব ব্যালেন্সড ব্যালেন্স খাবার ডায়েট আসলে। যেটাকে বলা হয়। জি জি। তো এটা আসলে শুরু করা উচিত কখন? আসলে খিচুড়ি তো শুরু করা যায়, আসলে প্রত্যেক এক একটা বাচ্চার এক এক রকম। আমি সাধারণত খিচুড়িটাকে আমরা একটু 7 মাস 8 মাস হলে দিলে সুবিধা। আগে এক আমরা বছরের হ্যাঁ সময় হ্যাঁ সবচেয়ে এক ভালো হয়। বছর হলে তো ফুল ফ্যামিলি ডায়েট যেতে পারে। 8 মাস পরে খিচুড়িটাকে দিলে সুবিধা। 6 থেকে 8 মাস পর্যন্ত আমরা স্ম্যাশ অ্যান্ড পিউরি জাতীয় খাবারটা দিয়ে আরও সফট, আরও প্যালাটেবল, বাচ্চার জন্য ইজি হয়। খিচুড়িটা তো আবার একটু দানাদার হতে হয়। অনেক মারা কিন্তু ব্লেন্ড করে খাওয়ায়, ব্লেন্ড করে খাওয়ানো যাবে না। ব্লেন্ড করে বাচ্চাকে কখনোই খাওয়ানো যাবে না। স্ম্যাশ করে রান্না করে নরম করে মানে চামিচ দিয়ে অথবা আমরা যেরকম ডাল ঘুটনি বলি এটা দিয়ে ঘুটে একটু দানা দানা থাকবে, এটা হজমের জন্য ভালো। এবং বাচ্চাকে তো বুঝতে হবে মুখের মধ্যে তার যে মুখের যে চিউইং, তার জিভের, তার দাঁতের এই মুভমেন্টটা, তার এক্সারসাইজ তো শিখতে হবে। সে না হলে তো বাচ্চা গিলতেই শিখে যাবে, চাবাতে শিখবে না। জি, আরেকটি প্রশ্ন চলে আসে যে আসলে এই যে শিশুরা অনেকেই দেখি যে তার অপুষ্টির একটা কারণ হলো কৃমি শিশুদের ক্ষেত্রে। তো ওই কৃমিনাশক ওষুধ সেবন করার ক্ষেত্রেও কিন্তু কিছু আপনাদের বিধিবিধান আছে, সবাইকে খাওয়ানো যাবে না। তো এই কৃমি তাদেরকে অনেক সময় যে তার খাবারটা খেয়ে ফেলছে, তার অপুষ্টিতে ভুগছে। তো কৃমিনাশক ওষুধ কখন সেবন করা উচিত এই শিশুদের ক্ষেত্রে, বা কি নিয়মে করা উচিত? আচ্ছা, নর্মালি কৃমির ওষুধ সবাই আমরা বলে থাকি 1 বছরের আগে লাগবে না। কিন্তু মা এসে আমাকে বলছে আমি আমার বাচ্চার পায়খানাতে কৃমি দেখেছি, তাহলে আমাকে দিতে হবে। কারণ এটা ডিপেন্ড করে তো হাইজিনিক স্ট্যাটাস। অনেক ভালো মানে ভালো স্ট্যাটাসের বাচ্চা, হাইজিনিক স্ট্যাটাস গুড, বাট সে তার কেয়ার গিভারের স্ট্যাটাসটা, তো কেয়ার গিভারদের ক্লিননেসের উপরে নির্ভর করে বাচ্চাদের কৃমি। অনেকে কেয়ার গিভারের কাছে মানুষ হয়। এছাড়া বাচ্চারা যখন 6 মাস পর থেকে খেলনা খেলতে শুরু করে, ওই খেলনাগুলো বাচ্চারা মুখে দেয়। ওই খেলনা যদি ক্লিন না থাকে, ওখান থেকেও কিন্তু কৃমির ডিম পেটে যেতে পারে। অনেকে নখও মুখে দেয় হ্যাঁ, বাচ্চারা। বাচ্চারা নখ কেন, পা হাত সব মুখে মুখে দেয়। দেয়, জি। কিন্তু সেইখানে যদি বাচ্চার মা বলে বাচ্চার কৃমি আমি পায়খানায় দেখেছি, তাহলে আমরা 1 বছরের আগেও আমি দিতে হবে। কারণ চোখে যদি দেখে কৃমি, মা বলে, তো তাহলে তো সেক্ষেত্রে তো সে একটা দিতে হবে। কৃমিনাশক তো ওষুধ দিতে নর্মালি হবে। আমরা 1 বছর পরেই অ্যালাউ করি বাচ্চাকে। কারণ তখন অলমোস্ট বাচ্চা হাঁটতে শুরু করে, মুখে টুখে দেয়, এটা কোনো অবভিয়াস পাওয়া যায়। আর আরেকটি বিষয় আছে যে আমরা দেখি আগে খুব লক্ষ্য করতাম রাতকানা রোগ বাচ্চাদের, ওরা তো বলতে পারে না শিশুরা, ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য যেটা হয়। তো সেক্ষেত্রে আসলে ভিটামিন এ ক্যাপসুল কিন্তু আমাদের ইপিআই প্রোগ্রামেও কিন্তু ভিটামিন আচ্ছা, খাওয়ানো আছে। এটা কখন খাওয়ানো উচিত শিশুদের? ভিটামিন এ আসলে আমরা মাদেরকে কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে মাদেরকে যে সমস্ত ক্যাপসুল দেওয়া হয় ওখানে কিন্তু বাচ্চা পেয়ে যায়। মারা যে সমস্ত ভিটামিনস পায়, এই জন্য আমরা 6 মাস পর্যন্ত বাচ্চার নিউট্রিশনের মধ্যে ভিটামিন এ নাই। মাল্টিভিটামিন আছে, তার মধ্যে কিছু ভিটামিন আছে। 6 মাস পর থেকে যদি বাচ্চার কোনো রকম কিছু অসুখ, ডায়রিয়ায় না ভোগে, বাচ্চা মিজেলসে না ভোগে, বাচ্চার রিকারেন্ট ঠান্ডা কাশিতে না ভোগে, তাহলে ভিটামিন কে আমাদের লাগে না। আর 1 বছর পরে তো প্রোগ্রামেই আসে, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ইপিএস সেটআপের মধ্যে ভিটামিন এ ক্যাপসুলের প্রোগ্রামে চলে যায়। প্রফেসর কিন্তু ডক্টর জেসমিন সুলতানা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে আপনার শেষ প্রশ্ন। আমরা দেখি যে নবজাতক শিশুরা অনেক সময় জন্মগ্রহণের পরপর তার শরীরটা হলুদ হয়ে যায়, জন্ডিস হয়ে যায়, এবং তাকে রোদে নেওয়ার একটা আপনার পরামর্শ দিয়ে থাকেন। আমরা জানি আমাদের দেশে ভিটামিন ডির একটু ডেফিসিয়েন্সিও থাকে। বিষয়টি যদি একটু খুব সংক্ষিপ্ত আকারে বলতেন আমাদেরকে। আচ্ছা, জন্মের পরে যে বাচ্চা হলুদ হয়, এটা কিন্তু এই জন্ডিসটার সাথে ভিটামিন ডির কোনো সম্পর্ক নাই। এটা নর্মাল ফিজিওলজিক্যাল জন্ডিস হয়, আর কিছু জন্ডিস হয় ব্লাড গ্রুপ রিলেটেড জন্ডিস, এছাড়াও ইনফেকশনের জন্য হতে পারে। আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস প্রত্যেক বাচ্চারই কম বেশি হয়, বেশি হলেই বলে রোদে দেন। আর ভিটামিন ডি, হ্যাঁ ভিটামিন ডি সূর্যের আলো লাগালে ওখান থেকে কিছু ভিটামিন ডি পায়। তা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বাচ্চা হওয়ার সাথে সাথে সব হয় না। বাচ্চার হয় না। তা আমরা কিন্তু মেইনলি রোদে দিতে বলি জন্ডিসটা কমার জন্য। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর জেসমিন সুলতানা, আপনার সুন্দর পরামর্শ নিশ্চয়ই আমাদের সামনের দিনে যে ভবিষ্যৎ শিশু আছে তাদের জন্য কোনো অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমার দর্শকরা যারা আমার উপদেশগুলো শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার শিশুর যত্ন নিন, তাকে জন্মের পর থেকে শাল দুধ সেবন করার জন্য উৎসাহিত করুন, এবং 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এরপরে নিয়মিতভাবে ব্যালেন্স ডায়েট দেওয়া শুরু করুন। আপনার শিশুটি সুন্দর হোক, সুস্থ হোক, এ প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
খোদা হাফেজ।